আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। ক্লাসে তো আর কেউ নাই এখনো। আমি ওয়েট করতেছি, এই জন্য দেখি হয়তো চলে আসতে পারে। আচ্ছা, সমস্যা নেই, আসেন। হুম হুম। আচ্ছা, অনেকের শেপ নিয়ে প্রবলেম ছিল, যে শেপটা ড্র করার পরে এই মার্জিনের মার্কিংটা অনেকের আসতেছে না। ওকে, এই যে গ্রিন কালারের একটা মার্জিন আসে, এটা অনেকের আসতেছে না। এটা কিভাবে কি করতে হবে আমি বলতেছি। তো যখনই আপনারা একটা ইমেজ অথবা এরকম একটা শেপ ইনসার্ট করবেন, করার পরে দেখেন এখানে অ্যালাইন একটা অপশন আছে। অ্যালাইন অপশনে গিয়ে নিচে দেখবেন গ্রিড সেটিংস। গ্রিড সেটিংসে গেলেই এখানে প্রথমে যে বক্সটা আছে, এটা আপনাদের হয়তো চেক করা নাই, এটাকে টিক করে দিলে ওকে করে দিবেন এবং সেট এস ডিফল্টও দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে এটা ঠিক হয়ে যাবে, এই মার্কিংটা তারপরে শো করবে। ওকে, তো এটা আপনারা এখন ট্রাই করে দেখেন সেটিংটা। অ্যালাইন অপশনে গিয়ে গ্রিড সেটিংস থেকে এই অপশনগুলো টিক করা থাকতে হবে। ঠিক করা থাকলেই আপনাদের এটা ঠিক হয়ে যাবে। গ্রিড সেটিং এ যাওয়ার পর কি করবো জানি? ডিসপ্লে অ্যালাইনমেন্ট গাইড সেটা? গ্রিড সেটিং এ গেলে ডিসপ্লে অ্যালাইনমেন্ট গাইডস, এই বক্সগুলা সবগুলা টিক করে হ্যাঁ, হ্যাঁ। রাখেন। এগুলা সবগুলা টিক করে তারপর আপনি সেট সেট এস ডিফল্টও দিয়ে দেন। সেট এস ডিফল্ট দিয়ে দিলে এটা সবসময় সেভ হয়ে থাকবে। ওকে করে দেন, হ্যাঁ, তারপরে হ্যাঁ, এটা ভালো বেশ। হ্যাঁ, এখন দেখেন হচ্ছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে ফটো ইনসার্ট করতে চাই বা আইকন ইনসার্ট করতে চাই, ওটা কিন্তু সরাসরি ড্র্যাগ করে করা যায়। আমি একটা ইমেজ নিই প্রথমে। একটা ইমেজ নিয়ে ওটাকে ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করা যায়। ওকে, এভাবে আপনারা চাইলে ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে পিকচার টুলস এর মধ্যে ফরম্যাট অপশনে অনেক ধরনের অপশন আছে, এগুলো একটু দেখাই। যেমন দেখেন পিকচার বর্ডার, এটাতে গেলে এখানে আছে ওয়েটটা দিলে দেখেন কি হচ্ছে, চেঞ্জ কেমন হচ্ছে দেখেন। পিকচারের চারপাশে একটা বর্ডার তৈরি হচ্ছে। পিকচারের ইফেক্ট, প্রিসেটের মধ্যে অনেক ধরনের ইফেক্ট আছে।
দেখেন কেমন চেঞ্জ হচ্ছে এগুলো। এফেক্টস থেকে গিয়ে প্রিসেট থেকে আমি অনেক ধরনের এফেক্ট দিতে পারবো আমার পিকচারটাতে। এগুলো হচ্ছে ডিফল্ট, অনেক ধরনের এফেক্ট আছে এখানে, দেখেন কেমন হচ্ছে। তো পিকচার এফেক্ট দিয়ে আপনারা অনেক ধরনের এফেক্ট তৈরি করতে পারবেন। এটা হচ্ছে গ্লো ইফেক্ট। তারপরে পিকচার লেআউট, এটা খুব একটা প্রয়োজন না, কিন্তু করা যায়। পিকচার লেআউট দিলে অনেক ধরনের অপশন এখানে চলে আসে আর কি। এরপরে দেখেন এখানে হচ্ছে পিকচার স্টাইল। এগুলাকে আপনি যদি ক্লিক করেন অনেক ধরনের স্টাইল আপনি পিকচারকে দিতে পারবেন। ফ্রেম আছে, অনেক ধরনের অপশন এখান থেকে আপনারা নিতে পারবেন। এই লেআউট অপশন থেকে এটাকে ইনফ্রন্ট করে নিলে এটা মুভ করতে অনেকটা ইজি হবে আমার জন্য। ইনফ্রন্ট অফ টেক্সট, এটা করলে পিকচারটাকে মুভ করতে গিয়ে অনেকটা ইজি হয়। বর্ডারটা আমি আবার দেখাই, এখানে অনেকগুলো কালারও আমি দিতে পারবো। তো পিকচারের মধ্যে আপনারা এই পিকচার স্টাইলস থেকে অনেক ধরনের স্টাইল আপনারা দিতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো এফেক্টও আছে। তারপর এখানে কিছু কারেকশন আছে, ব্রাইটনেস, কিছু কালার অপশনও আছে। ওকে, এগুলো ছিল পিকচার টুলস এর মধ্যে। আর অ্যালাইন করার জন্য আমরা এখান থেকে অ্যালাইন করতে পারবো, অ্যালাইন লেফট, সেন্টার, রাইট। এগুলো আমি আরেকটু দেখিয়ে দিলাম আর কি। ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আছে না? ব্যাকগ্রাউন্ড রিমুভটা আছে, কিন্তু ওইটা খুব একটা ভালো কাজ করবে না, ওটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে আর কি মাইক্রোসফট ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম, ট্রাই করছি একটু। হুম হুম হুম। আচ্ছা, এরপরে আপনাদের যেই ডিজাইনগুলো আপনারা করতেছেন অ্যাসাইনমেন্টে, ওগুলাকে যখন সেভ এসে করবেন, সেভ এসে গিয়ে জাস্ট যে কোনো একটা লোকেশন চুজ করার পরে সেভ এস টাইপ, এখান থেকে আপনারা একটা অপশন আছে ওয়ার্ড টেমপ্লেট। ওয়ার্ড টেমপ্লেটটাতে যখন আপনারা একটা নাম দিবেন, নাম দিয়ে সেভ করবেন, ওটা কি হবে, ওটা টেমপ্লেট হিসেবে সেভ হয়ে যাবে। তো যখন আপনি নিউতে যাবেন, নিউ, এই যে টেমপ্লেটগুলো আপনারা দেখতেছেন, আপনাদের টেমপ্লেটটা পার্সোনালের মধ্যে গেলেই এখানে পেয়ে যাবেন। যেমন এখানে আমার একটা টেমপ্লেট সেভ করেছিলাম, এই পার্সোনালের মধ্যেই এটা সেভ হয়ে যাবে। ওকে, এই টেমপ্লেটগুলো এখানে পাওয়া যাবে সেভ করার পরে। তো আপনাদের টেমপ্লেটগুলোও চাইলে এভাবে সেভ করে নিতে পারবেন। আচ্ছা, আমরা আজকে দেখবো, ক্লাসে এখন 5 জন আছে না? ওকে, আমরা আজকে দেখবো হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, তারপরে কিভাবে ইবুক তৈরি করে।
প্রথমে আমি হাইপারলিংকটা কি এটা আমি বলি। আমি একটা ওয়েবসাইট টাইপ করি facebook.com, এটা আমি টাইপ করার পরে এন্টার দিলাম। এন্টার দিলে দেখেন এটা কালারটা ব্লু হয়ে যাচ্ছে এবং আন্ডারলাইন আন্ডারলাইন হয়ে গেছে। আর মাউসটাকে নিয়ে গেলেই লিখতেছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য লিঙ্ক। কন্ট্রোল এবং ক্লিক করলেই এরকম একটা হাত দেখা যাবে। ক্লিক করার পরে এই facebook.comটা আপনার ব্রাউজারে বা গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে। এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে হাইপারলিংক। অটোমেটিকলি হাইপারলিংকটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি চাইলে আমার যে কোনো একটা টেক্সটকে হাইপারলিংক করতে পারবো। সাপোজ আমি কিছু একটা লিখি, টু নো মোর প্লিজ ক্লিক হিয়ার। এটা আমি লিখলাম। এটা টাইপ করার পরে আমি চাচ্ছি এই যে হিয়ার লেখাটা, এই হিয়ার লেখাটাতে যেন কেউ ক্লিক করলেই একটা ওয়েবসাইট ওপেন হয়। তো আমি এটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইনসার্ট ট্যাবে গিয়ে হাইপারলিংকটা চুজ করব আমি। হাইপারলিংক এটা দেওয়ার পরে এখানে একটা ব্লিঙ্ক করতেছে দেখেন বক্সের মধ্যে অ্যাড্রেস। এখানে আপনি চাইলে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারবেন। এখন কি হবে, এখন যখন আমি এখানে কন্ট্রোল এবং ক্লিক করব, আমার দেওয়া লিঙ্কটাতে চলে যাবে, এটা facebook.com ওপেন হবে। তো এখানে চাইলে আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট এন্ট্রি করতে পারবেন। আর এই হাইপারলিংকটা রিমুভ করার জন্য জাস্ট এই লেখাটার উপরে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে রিমুভ হাইপারলিংক, এটা দিলেই এটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে হাইপারলিংক। তো এই হাইপারলিংকটা আমি ইউজ করলাম এখন ওয়েবসাইটের জন্য, যে কোনো একটা ওয়েব অ্যাড্রেসের জন্য। এখন আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টটার ভিতরেই আমি হাইপারলিংক গুলোকে ইউজ করব। এটা কিভাবে করব, আমি জাস্ট এখানে কিছু একটা লিখি, কিছু একটা আমি লিখলাম আগে। লেখার পরে আমি এখন নতুন একটা পেজে যাই। আচ্ছা, আমি চাচ্ছি এই যে হিয়ার লেখাটা, এখানে ক্লিক করলে যেন এই লাইনটা আমি দেখতে পাই। ওকে, আমি প্রথমে কি করব, এটাকে সিলেক্ট করব। এই লেখাটাকে সিলেক্ট করে বুকমার্কে যাব। বুকমার্ক বুকমার্কে যাওয়ার পরে এই লেখাটাকে আমি একটা নাম দিতে হবে। নামটা আমি কি দিব, নামটা আমি সাপোজ হেডিং লিখতেছি। এটা নামটা কিন্তু আপনারা সংক্ষেপে লিখবেন, এখানে বেশি কিছু লেখা যায় না। বেশি কিছু লিখলে অ্যাড অপশনটা ডিসেবল হয়ে যায়। সংক্ষেপে একটা নাম দিতে হবে। তো আমি দিলাম এখানে হেডিং। দেওয়ার পরে অ্যাড দিব, অ্যাড। অ্যাড দিলে হেডিং নামে এই লাইনটা সেভ হয়ে যাবে। আমি অ্যাড দিলাম। এখন আমি আমার নেক্সট পেজে যাই। এই হিয়ার লেখাটাতে যাতে কেউ ক্লিক করলেই এই লাইনটা দেখতে পাই, এই জন্য আমি কি করব, এখানে হাইপারলিংক ইউজ করব এই লেখাটার মধ্যে। আমি প্রথমে এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে গিয়ে হাইপারলিংক। হাইপারলিংকে যাওয়ার পরে আমি এখন চুজ করব কি, এখানে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবো না। আমি এই অপশনটাতে যাব, প্লেস ইন দিস ডকুমেন্ট। আমার এই ডকুমেন্টের থেকে আমি একটা জায়গা চুজ করব। চুজ করার পরে আপনি দেখতে পারবেন বুকমার্কস এর আন্ডারে হেডিং নামে আমি সেভ করেছিলাম একটা লেখা। এটা আমি ক্লিক করে ওকে করব। ওকে করার পরে লিঙ্কটা তৈরি হয়ে গেছে দেখুন। এখানে এখন একটা ব্লু কালার চিহ্ন এবং আন্ডারলাইন চলে আসছে। তো আমি যখন কন্ট্রোল এবং ক্লিক করব, আমি এই লেখাটাতে চলে আসবো। তো যে কোনো লেখাকে আপনি বুকমার্ক করে সেভ করে রাখলেই তখন আমরা যে কোনো টাইম হাইপারলিংক ইউজ করে এই জায়গাটাতে চলে আসতে পারবো। বা যে কোনো পেজ, যে কোনো টেক্সট এভাবে আমরা বুকমার্ক করে হাইপারলিংক তৈরি করতে পারি। Okay? এরপরে দেখেন ক্রস রেফারেন্সটা কি।
ক্রস রেফারেন্সটাও জাস্ট মানে রেফারেন্স হিসেবে কাজ করে। ওকে, এখানে একটা ডেফিনেশন আছে দেখেন, refer to specific places in your document such as heading, figure, table. তারপরে cross reference is a hyperlink where the label is automatically generated. ওকে, তো এটার মধ্যে একটা লেভেল তৈরি হয়। আমি এটাকে একটা ইমেজ দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দিই। আমি একটা শেপ আমি নিলাম, নেওয়ার পরে এখন এটাকে আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এটাকে বুকমার্ক করি। বুকমার্কটাকে আমি একটা লেবেল দিতে হবে, একটা নাম দিতে হবে। আমি এটাকে রেক্ট্যাঙ্গেল লিখে অ্যাড দিচ্ছি। এখন আমি অন্য একটা পেজে যাই, টু ভিউ দ্য রেক্ট্যাঙ্গেল, ক্লিক হিয়ার। এখন ক্রস রেফারেন্সটা যদি আমি দিতে যাই, এটা দিতে হলে ক্রস রেফারেন্সটা ক্লিক করলে এখানে অনেকগুলা আপনার অপশন আসবে। রেফারেন্স টাইপ এখানে হচ্ছে নাম্বারড আইটেম, এখান থেকে আমি চুজ করলে আমি এখানে দেখবো কি কি আছে। আমি আমার রেক্ট্যাঙ্গেলটাকে খুঁজতে হবে, আমার রেক্ট্যাঙ্গেলটা কোথায় আছে আমি একটু দেখি। বুকমার্কের আন্ডারে আমি সেভ করেছিলাম, বুকমার্কটা ক্লিক করার পরে রেক্ট্যাঙ্গেলটা আমি পেয়ে গেছি। আমি এখানে ইনসার্ট দিলে, জাস্ট আ মোমেন্ট, ইনসার্ট রেফারেন্স টু বুকমার্ক টেক্সট পেজ নাম্বার অ্যাবভ বিলো, অনেকগুলো অপশন এখানে আমি দেখতেছি। জাস্ট আ মোমেন্ট, আমি একটু দেখি এটা কোথায় গেছে। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা বুকমার্ক করব। ওকে, আমরা একটু দেখি, ক্রস রেফারেন্সে গিয়ে মানে মনে হয় শেপসও আছে, ফিগারটাতে যাই, ফিগারটাতে গিয়ে একটু দেখি, ইন্টার ক্যাপশন লেভেল। আচ্ছা, এখানে রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা একটু অন্যভাবে দেখবো এটাকে। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ক্লিক করে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানে একটা ক্যাপশন দিই আমরা, ইনসার্ট ক্যাপশন। ইনসার্ট ক্যাপশন দেওয়ার পরে একটা ক্যাপশন আসছে কি ফিগার 1। ওকে, এটা লেবেল দেওয়া গেছে ফিগার 1। ওকে করতেছি। তো যখন আমরা ক্যাপশন ইউজ করলাম, এখন আমরা ক্রস রেফারেন্সটা ইউজ করতে পারবো অন্য কোথাও। এইখানে আমরা এখন যাই, এখানে গিয়ে ক্রস রেফারেন্সটাতে ক্লিক করি। এরপরে দেখেন ফিগারটা চুজ করার পরে ফিগার 1 চলে আসছে। ইনসার্ট যদি দিই, ইনসার্ট দেওয়ার পরে ক্লোজ দিলাম, এখানে ফিগার 1টা আসছে। এখন যখনই আমি এখানে কন্ট্রোল এবং ক্লিক দিব, ক্লিক করার পরে এই যে রেক্ট্যাঙ্গুলার ফিগার 1 এখানে আমি চলে আসলাম। ক্রস রেফারেন্সটাও অনেকটা বুকমার্ক এবং হাইপারলিংকের মতোই কাজ করে, অনেকটা অনেকটা সেম এটা। জাস্ট এখানে একটা লেভেল জেনারেট হয়, এই যে এখানে আমি ফিগার 1টা অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে। তো ক্রস রেফারেন্সের মধ্যে এটাই একটা ডিফারেন্স, লেভেলটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। এখানে আমি এখানে কিছু টাইপ করি নাই, ফিগার 1টা অটোমেটিকলি ইনসার্ট হয়ে গেছে। তো ক্রস রেফারেন্সের মধ্যে গেলে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো, যেমন হেডিং, তারপরে আছে বুকমার্ক। বুকমার্কের মধ্যে হেডিং নামে একটা অপশন ছিল, এটা যদি আমি ইনসার্ট দিই, জাস্ট আমি দেখি কোনো কিছু হয় কিনা। তো এই সেম লেখাটা এখানে হেডিং হিসেবে চলে আসছে, কিন্তু এটা পুরোটা হাইপার লিঙ্কের মতোই কাজ করবে। কন্ট্রোল এবং ক্লিক করলেই প্রথম লাইনে চলে আসতেছে, এটা এভাবেই কাজ করে। তো যে কোনো জিনিস আমি এখন এগুলাকে ডিলিট করি, আমি অন্যভাবে জিনিসগুলোকে একটু দেখানোর চেষ্টা করি। ক্রস রেফারেন্সটা আরেকবার একটু দেখাইয়েন তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। আমি এখানে কিছু জিনিস লিখি,
আহ, আচ্ছা, আমি এখন এখানে তিনটা জিনিস লিখলাম। লেখার পরে এভাবে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে বুকমার্ক করতেছি। বুকমার্ক বুকমার্ক করে এটাকে আমি লিখতেছি এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডটা লেখার পরে এখানে অ্যাড অপশনটা আসছে না, এটাকে আরো ছোট করতে হবে। এভাবে লিখলে আসে। এটাকে আমি এখন কি করব, অ্যাড করব। অ্যাড করার পরে আমি এটাকে বুকমার্কে সেভ করলাম। আমি নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আমি চাচ্ছি এখানে ক্রস রেফারেন্সটা ইউজ করব। তো ক্রস রেফারেন্সের জন্য ডাইরেক্টলি ক্রস রেফারেন্স ক্লিক করার পরে রেফারেন্স টাইপের মধ্যে বুকমার্কটা চুজ করতেছি, যেহেতু আমি বুকমার্কে এমএস ওয়ার্ডটা সেভ করেছিলাম। ওকে, এরপরে ইনসার্ট রেফারেন্স টু বুকমার্ক টেক্সট। বুকমার্ক টেক্সট হচ্ছে যে আমি যে নামে সেভ করেছি ওই টেক্সটে এখানে রেফারেন্সটা ইনসার্ট হবে। তো আমি যদি ইনসার্টটা দিই, ওকে, এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডটা কি, এই যে লেখাটা, এই লেখাটা এখানে রেফারেন্স হিসেবে চলে আসছে, ক্রস রেফারেন্স হিসেবে। ওকে, এগুলা ইউজ করার সময় আমি এখানে অনেক কিছু প্রথমে টাইপ করে নিতে পারতাম, যেমন সি আওয়ার কোর্স এমএস ওয়ার্ড। এখন এই এমএস ওয়ার্ডটা কি, এটা হচ্ছে ক্রস রেফারেন্স। কন্ট্রোল এবং ক্লিক করলে এমএস ওয়ার্ডটাতে চলে আসবে। তো এটা অনেকটা বুকমার্ক এবং হাইপারলিংকের মতোই, কিন্তু এখানে আমরা কোনো লেখা প্রথম থেকে লিখতেছি না, বা এখানে আমরা হাইপারলিংক ইউজ করতেছি না। ক্রস রেফারেন্স ইউজ করে ডাইরেক্টলি এই হাইপারলিংকটা তৈরি হয়ে যাচ্ছে। ওকে, যেমন এমএস এক্সেল, এটাকে যদি আমি বুকমার্কে সেভ করি, বুকমার্ক এই নামটাকে এখন চেঞ্জ করব, এমএস এক্সেল দিলাম। দেওয়ার পরে এটাকে অ্যাড করি। এখন এখানে যদি আমি লিখি সি আওয়ার কোর্স, এখন চাচ্ছি আমি এমএস এক্সেল এর ক্রস রেফারেন্সটা এখানে ইউজ করব। তো এটার জন্য ক্রস রেফারেন্সে ক্লিক করে বুকমার্কের আন্ডারে দেখবেন বুকমার্কের ভিতরে এমএস এক্সেল লেখাটা আছে। এটা জাস্ট আমি সিলেক্ট করে ইনসার্ট দিব, এরপরে ক্লোজ দিব। তো এখানে এমএস এক্সেল লেখাটা চলে আসছে এবং অটোমেটিকলি হাইপার লিঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে ক্রস রেফারেন্স। যখনই আমি কন্ট্রোল এবং ক্লিক দিব, এটা এমএস এক্সেল এ চলে আসবে। তো প্রথমে কি করতে হবে, বুকমার্ক করে রাখতে হবে, আর যখনই প্রয়োজন হবে তখন ক্রস রেফারেন্সটা ইনসার্ট করলেই হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা হাইপারলিংক কিভাবে করেছিলাম, আমরা হাইপারলিংক করার সময় ডাইরেক্টলি আমরা এখানে টাইপ করতে হইতো সি আওয়ার কোর্স। এখন আমি লিখতেছি পাওয়ার পয়েন্ট। হাইপারলিংকের জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে বুকমার্ক করে নিতে হবে, যেমন এই লেখাটা সিলেক্ট করে বুকমার্ক। এটা অনেকটা সেম সেম সবগুলোর জন্য। পাওয়ার পয়েন্টে লেখার পরে আমি অ্যাড দিচ্ছি, অ্যাড। তো আমি যদি এখন এই লেখাটাকে হাইপারলিংক করতে চাই, এভাবে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হাইপারলিংকে গিয়ে প্লেস ইন দিস ডকুমেন্ট, তারপরে দেখেন বুকমার্কের ভিতরে এমএস পাওয়ার পয়েন্ট, এটাকে চুজ করে ওকে করতে হবে। এখন গিয়ে এটা হাইপারলিংক হয়ে গেছে। তো এটাকে কন্ট্রোল এবং ক্লিক করলে পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছে। তো এভাবে যদি আমি করতে না চাই, আমি ক্রস রেফারেন্সের সাহায্যে করতে পারবো। এটাকে আমি রিমুভ করে দিই। এখন যদি আমি ক্রস রেফারেন্সটা ইউজ করতে চাই, ক্রস রেফারেন্স ক্লিক করলেই এই যে বুকমার্কের ভিতরে দেখবেন পাওয়ার পয়েন্ট, ইনসার্ট দিব, ক্লোজ দিব, এটা চলে আসছে। তো এটা এখন কি হবে, কন্ট্রোল এবং ক্লিক করলেই এখানে চলে আসবে। তো ক্রস রেফারেন্সের জন্য আমাকে লেখালেখি কিছু করতে হবে না, ডাইরেক্টলি চলে আসে।
প্রথমবার বুকমার্ক করলে হয়ে যাবে। ওকে, তো এখন আমি একটু দেখাই কিভাবে আমরা ইবুক তৈরি করতে পারি। ইবুক সম্পর্কে কি কারো নলেজ আছে এখানে? আমাদের এখানে এখন 7 জন উপস্থিত আছেন। ইবুক সম্পর্কে কারো আইডিয়া আছে ইবুক জিনিসটা কি? ইবুক কখনো করি নাই, বাট ইবুক তো দেখলাম, ওগুলা কি ওয়ার্ড দিয়ে করে? হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ দেখলাম বিভিন্ন ড্রপ ডাউন থাকে, আর হ্যাঁ বিভিন্ন হাইপার লিঙ্কের মাধ্যমে অন্য জায়গায় যাওয়া যায়, আমরা প্রিভিয়াস পেজে যাওয়া যায়। হ্যাঁ, তো ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক। আমরা যে নর্মাল বইগুলো পড়ি ওটার একটা ইলেকট্রনিক অনলাইন ভার্সন। এডিশন গুলা। হ্যাঁ হ্যাঁ, ওটার একটা অনলাইন বা ইলেকট্রনিক ভার্সনকে ইবুক বলে, যেখানে আপনার একটা পেজের কভার পেজ পাবেন, কভার পেজ। তারপরে একটা আপনি ইন্ডেক্স পাবেন, তারপরে রেফারেন্স পাবেন, টেবিল অফ কন্টেন্ট পাবেন, যেখানে বিভিন্ন বিষয়ের জিনিস লেখা থাকবে, সাথে পেজ নাম্বার লেখা থাকবে। তো ওই পেজ নাম্বারগুলোতে ক্লিক করলেই আপনার পেজ নাম্বারগুলো ওপেন হবে। তো আমরা এখন এখানে একটা ছোট্ট একটা ডিজাইন করব। ডিজাইন করলে আমরা দেখব কিভাবে ইবুক গুলা তৈরি করা যায়। প্রথমে আমি এমএস ওয়ার্ডের মধ্যে গিয়ে পেজ লেআউটটা দেখব। আমি আমার মার্জিন এবং যেই সাইজ আছে পেজ এটার, আমি নিচ্ছি এ4 নিচ্ছি। ওরিয়েন্টেশন পোর্ট্রেট থাকবে, নো প্রবলেম, পোর্ট্রেট। মার্জিন গুলোকে আমি ন্যারো করে নিলাম যাতে আমি একটু বেশি স্পেস পাই। ওকে, তো এখানে আমি চাইলে একটা কভার পেজ আমি ইনসার্ট করতে পারি, এটা অপশনাল। এটা হচ্ছে আমার কভার পেজ। কভার পেজটার মধ্যে আমি এখন এখানে টাইটেলটা কি দিব? আমি লিখতেছি ফুড ফুড রেসিপি আমি লিখলাম। তারপরে একটু নিচে যাই, নিচে গিয়ে এখানে হচ্ছে কি আমার নাম, এই জিনিসগুলো যেগুলো প্রয়োজন নেই ওগুলো আমি চাইলে ডিলিট করতে পারবো। আপনাদের ইচ্ছা মতে আপনারা এখানে লেখালেখি করতে পারবেন। তো এটা হচ্ছে আমার কভার পেজ। এটা আপনারা চাইলে এখানে এই পিকচার গুলোকে চেঞ্জ করে ডিজাইন করতে পারবেন, বক্স গুলোকে চেঞ্জ করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো জিনিস এন্ট্রি করতে পারবেন। চাইলে এখানেও আমি একটা শেপ ইনসার্ট করি। শেপ ইনসার্ট করে এখানে আমি একটা ফুড রেসিপি জাতীয় কোনো একটা ইমেজ আমি ইনসার্ট করি। আমি একটা টেবিল এখানে ইনসার্ট করলাম, রেক্টাঙ্গেল। শেপ ফিলে গিয়ে পিকচারে যাব। পিকচারে গিয়ে আমি অনলাইন থেকে একটা রেসিপি নিয়ে নিই। একটা পিকচার এখান থেকে আমি নিব। তো সাপোজ আমি এইভাবে একটা পিকচার ইনসার্ট করলাম আমার কভার পেজের মধ্যে। এরপরে নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পরে আমি এখন এখানে ইনসার্টে গিয়ে ফুটার ব্যবহার করব। আমি ফুটারে গিয়ে আমি ব্ল্যাঙ্কটা চুজ করি, ব্ল্যাঙ্ক। ওকে, এখন ফুটারের মধ্যে আমি কি কি ইনক্লুড করব? আমি এখানে টেবিল অফ কন্টেন্টসটা ইউজ করব। আর এন্টার দিয়ে অ্যালাইনমেন্টটা একটু রাইট করি। রাইট করে এখানে পেজ নাম্বারগুলো ইনসার্ট করব। এটা আমি কিভাবে করব? ইনসার্ট, তারপরে পেজ নাম্বার, পজিশন হবে কারেন্ট পজিশন, এবং আমি একটা পেজ নাম্বার নিয়ে নিই। ওকে, টেবিল অফ কন্টেন্টস এই লেখাটাকে চাইলে আমি একটু বড় করতে পারি।
আচ্ছা, এখন এটা আমার কাজ শেষ, আমি এখন ডাবল ক্লিক করে নিব। তো আমার প্রত্যেকটা পেজে কি হবে, টেবিল অফ কন্টেন্টস এই লেখাটা থাকবে এবং পেজ নাম্বার এটা থাকবে। তো এই পেজটা আমি এখন খালি রাখবো, কারণ এখানে কি হবে, এখানে আমার টেবিল অফ কন্টেন্টসটা আমি ইনসার্ট করব পরে, এখন না, পরে। এই পেজটা আমি এখন আপাতত ব্ল্যাঙ্ক রাখবো। এখানে আমার রেসিপিগুলো থাকবে, চিকেন রেসিপি বা বিরিয়ানি রেসিপি, যাই রেসিপি হবে, টেবিল অফ কন্টেন্টস উইথ পেজ নাম্বার, ওইটা এখানে আমি পরে ইনসার্ট করব। আমি অন্য পেজে যাই। এখানে আপনারা খেয়াল করেন, এই যে টেবিল অফ কন্টেন্টস বা পেজ নাম্বার, এটা আমার ফুটারের মধ্যে আছে, এটা কিন্তু আমার কভার পেজের মধ্যে আসবে না। ওকে, এটা আমার কভার পেজ, এখানে কোনো ডিস্টারবেন্স হবে না এগুলা নিয়ে। পেজ নাম্বার 1 স্টার্ট হচ্ছে এখান থেকে। আচ্ছা, আমি এখন পেজ নাম্বার 2 তে যাই। পেজ নাম্বার 2 তে গিয়ে আমি এখন এখানে ডিজাইনিং শুরু করব। ওকে, তো এখানে আমি কি করব, আমি লিখতে পারি, প্রথমে আমি হোমে যাই, হোম। যখনই আপনারা ইবুক ডিজাইন করবেন, টাইটেল গুলা হেডিং, হেডিং 1 এটা দিয়ে চুজ করবেন, এটা চুজ করে তারপর টাইপ করবেন। তাহলে কিন্তু আপনার টেবিল অফ কন্টেন্টসটা কাজ করে হেডিং দিয়ে। আমি হেডিং স্টাইলে, হেডিং 1 স্টাইলে এখানে আমি কিছু একটা লিখবো এখন। ওকে, তো আমার প্রথম রেসিপিটা সাপোজ চিকেন বিরিয়ানি। ওকে, এটা আমি লিখলাম, লিখে আমি চাইলে এটাকে সেন্টারে করতে পারি। সেন্টারে করে এটাকে এভাবে সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করতে পারি। সাইজিংটা আপনাদের উপরে, সাইজিংটা চাইলে আপনারা ইনক্রিজ করতে পারবেন, নো প্রবলেম। এটা আমি করলাম, করে আমি এখন নেক্সট লাইনে যাই। নেক্সট লাইনে গিয়ে নর্মাল টেক্সট দিয়েই আমি যা কিছু করব নর্মাল দিয়ে করে নিব, অথবা অন্য কোনো স্টাইল নিতে পারি, কিন্তু হেডিং 1 বা 2 এগুলো এখন আর ইউজ করব না। তো এখন আমি এখানে একটা ইনসার্টে গিয়ে অনলাইন পিকচার্স থেকে একটা বিরিয়ানির একটা পিকচার নিয়ে নিই, চিকেন বিরিয়ানি। তো এখন একটা আমি ইমেজ ইনসার্ট করে নিলাম। করার পরে আমার নিচে আরো খালি অংশ আছে, এখানের মধ্যে আমি রেসিপিটা লিখবো। একটু নিচে গিয়ে ডাবল ক্লিক করলেই এটা ঠিক হয়ে যায়। ওকে, তো এখন আমি এখানে এই মার্জিনটা প্রবলেম করলে এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি ঠিক করতে পারি। ওকে, তো আমি এখন এখানে লিখবো রেসিপি, রেসিপিটা লিখে এগুলোকে চাইলে সিলেক্ট করে তারা বোল্ড করে নেবেন, সাইজটা একটু ইনক্রিজ করে দেয়, চাইলে আন্ডারলাইনও করতে পারেন। রেসিপিটা এখন আমি লিখলাম। তো অনেকভাবে করা যায় রেসিপি, তো এটা আমি এখন লিখলাম না, এটা ডিটেলগুলো পরে এন্ট্রি করব। এরপরে নেক্সট পেজে যাই আমি। ওকে, নেক্সট পেজে যাওয়ার জন্য কন্ট্রোল এবং এন্টার, নেক্সট পেজে গেলাম। এখন আমার সেকেন্ড রেসিপিটা কি হবে, সেকেন্ড রেসিপি আমি আবারও হেডিং 1 চুজ করব। হেডিং 1 চুজ করে এখন আমি লিখতে পারি মাটন বিরিয়ানি। লেখার পরে এটাকে আপনারা সিলেক্ট করে সেন্টারে নিয়ে আসতে পারেন, বোল্ড করতে পারেন, ফন্ট সাইজটা ইনক্রিজ করতে পারেন। আমি এর আগেটাতে কি সাইজ দিয়েছি আমি দেখি, এটা সবগুলো সেম রাখলে সুন্দর হবে। এটা 48 ছিল, এটা 48। এরপরে এন্টার দিয়ে এখন আবারও নর্মাল টেক্সটে চলে আসছে, নর্মাল স্টাইল। আমি আবার ইনসার্টে যাচ্ছি। যাদের অনলাইন পিকচার নাই, আপনারা গুগল থেকে পিকচারগুলো ডাউনলোড করে তারপরে ইউজ করতে পারবেন। তো এখন আমি লিখতেছি মাটন বিরিয়ানি। রেসিপিগুলো এখন আমি ইনসার্ট করতেছি না, জাস্ট ওগুলো আমি এখন দেখাচ্ছি। ওকে, এখানে অনেকগুলো পিকচার আছে, যে কোনো একটা চুজ করবেন। যখনই ইবুক চুজ করবেন তখন আপনারা খেয়াল করবেন কোনো ওয়াটারমার্ক বা এই জাতীয় কোনো লিঙ্ক যাতে না থাকে। হ্যাঁ, এগুলো কপিরাইটের আন্ডারে পড়ে যেতে পারে। তো এটা আমি জাস্ট এখন দেখাচ্ছি। যখনই আপনারা কোনো ইমেজ ডাউনলোড করবেন, কোনো ওয়াটারমার্ক অথবা কোনো এরকম লেখালেখি যাতে না থাকে, কারো ব্লগ স্পটের লিঙ্ক অথবা কারো নাম বা কারো লোগো, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখতে হবে।
এই ইমেজটা আমি এখন ইনসার্ট করলাম। তো ডাবল ক্লিক করে আমি এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে এই মার্জিনটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, এখন আমি এখানে আবার লিখতেছি রেসিপি। এটাকে আমি উপর থেকে কপি পেস্টও করতে পারতাম। রেসিপি, তো এটা আমি এখন করতেছি না, রেসিপিগুলো আমি পরে ইনসার্ট করব। আমি আরেকটা করি, কন্ট্রোল এবং এন্টার। আরেকটা পেজে গিয়ে আমি আবারও হেডিং 1টা চুজ করব, অ্যালাইনমেন্ট সেন্টার। এখানে আমি লিখতে পারি ফোল্ড। সাইজটা আমি করে নিব, এটা ছিল 48। তো এখন আমি এখানে পরপর 3টা হেডিং ইউজ করলাম 3টা পেজের জন্য। ওকে, তো আমি এখানে একটা ইমেজ ইনসার্ট করে নিই তাড়াতাড়ি করে। এই 3টা ইমেজ দেখাই। অনলাইন পিকচার্স, এই ইমেজটা আমি ইনসার্ট করলাম। ওকে, করার পরে ডাবল ক্লিক করে এই মার্জিনটাকে আমি ঠিক করে নিতে পারবো। আর এই রেসিপিগুলা কপি করে এখানে আমি পেস্ট করতে পারি। রেসিপিগুলো এখন ইনসার্ট করতেছি না। তো এখন আমার এখানে 3টে রেসিপি হয়ে গেছে। ওকে, 3টে রেসিপি হয়ে যাওয়ার পরে আমি আমার যেই টেবিল অফ কন্টেন্টস এর জন্য যে স্পেসটা আমি রেখেছিলাম এখানে যাব। যাওয়ার পরে আমি এখন যাব, এটা হচ্ছে আপনার রেফারেন্স পেজ, রেফারেন্স ট্যাবের মধ্যে। রেফারেন্স ট্যাবটাতে ক্লিক করে টেবিল অফ কন্টেন্টস এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু আপনাকে স্যাম্পল দেখাবে, অটোমেটিক টেবিল 1, অটোমেটিক টেবিল 2। তো এটা হচ্ছে অটোমেটিক টেবিল 1, আমি এটা চুজ করলাম। চুজ করার পরে আমার কন্টেন্টসটা অ্যাড হয়ে গেছে। ওকে, কন্টেন্টসটা এভাবে অ্যাড হয়ে গেল এবং লাস্ট শেষের দিকে পেজ নাম্বারগুলো অ্যাড হয়ে গেছে। তো এখন আমার করণীয় কি, আমি এখানে নিচে আমার ফুটারের মধ্যে টেবিল অফ কন্টেন্টস একটা লেখা লিখেছিলাম, যাতে করে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে এই জিনিসটা শো করতে হবে, এই যে কন্টেন্টস। আমি কন্টেন্টসটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আমার ইনসার্ট ট্যাবে গিয়ে এটাকে বুকমার্ক করে নেব। বুকমার্কের মধ্যে আমি লিখতে পারি কন্টেন্টস, বুকমার্কটা অ্যাড করে নেব। এখন আমি আমার ফুটারে একটু যাব, রাইট ক্লিক, এডিট ফুটার। এই টেবিল অফ কন্টেন্টসটাকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্ট হাইপারলিংক। হাইপারলিংক করার পরে এই যে বুকমার্কের মধ্যে কন্টেন্টসটা সেভ হয়ে গেছে, এটা আমি চুজ করে ওকে করলাম। এখন আমার কাজ শেষ। তো আমার টেবিল অফ কন্টেন্টসটাও রেডি। ওকে, লাস্টটা একটু করে দেখান তো, লাস্টে হাইপারলিংক এড করছেন যে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাইপারলিংকের জন্য যখন আমার এই টেবিল অফ কন্টেন্টসটা রেডি হয়ে যাবে, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই লেখাটা সিলেক্ট করব আমি, কন্টেন্টস। এটা সিলেক্ট করার পরে আমি বুকমার্ক করব এটাকে। বুকমার্ক করার সময় একটা নাম দিতে হয়, আমি সেম সেম নামটা দিলাম, দিয়ে অ্যাড করবেন। অ্যাড হয়ে গেলে নিচে যাবেন, নিচে গিয়ে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে এটা হচ্ছে আমার ফুটার, এটাকে এটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এডিট ফুটার, এই লেখাটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ইনসার্ট ট্যাব, হাইপারলিংক। হাইপারলিংকে গেলেই বুকমার্কের মধ্যে পাবেন কন্টেন্টস লেখাটা পাবেন, এটাকে ক্লিক করে ওকে করবেন। ওকে করলেই এটা এন্ট্রি হয়ে যাবে। এখন আমি থ্যাংক ইউ ভাইয়া। আমার, হ্যাঁ, এখন আমি আমার টেবিল অফ কন্টেন্টসে গেলাম। যাওয়ার পরে
এটা হাইপারলিঙ্ক গুলো অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ভেজিটেবল বিরিয়ানিতে যদি ক্লিক করতে চান, কন্ট্রোল ক্লিক, ভেজিটেবল বিরিয়ানি চলে আসতেছে। দেখেন, আমি আবার উপরে যাই। এখন যদি আমি চিকেন বিরিয়ানিতে ক্লিক করি, কন্ট্রোল এবং ক্লিক, আমার চিকেন বিরিয়ানি রেসিপি চলে আসতেছে। আর এটা কেন রাখছি আমি, এই ফুটারটা প্রত্যেকটা পেজেই টেবিল অফ কন্টেন্টস এবং পেজ নাম্বার চলে আসবে। তো এখানে আমি এটা এখন ইউজ করা যাচ্ছে না। ওকে, আমি এডিট ফুটারে যাব, এটাকে পিডিএফ করলে তখন ভালো মতো এটা কাজ করবে।